ওকে আবিদ, আমরা এবার আলোচনা করব দ্রাব্যতার গুণফল নিয়ে। ঠিক আছে, তো এখন যে টপিকটা আলোচনা করব এই টপিকে হচ্ছে তোমার খুব অনেক কিছু বেশ কিছু ম্যাথ আছে। হ্যাঁ, তো এই কারণে তোমার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এই টপিকটা হচ্ছে যে খুব ভালো করে তোমাকে বুঝতে হবে, অর্থাৎ এই টপিক রিলেটেড যাতে ম্যাথগুলো তুমি করতে পারো। ওকে, তো এটা আমি হচ্ছে যে যদি গুরুত্বর দিক থেকে আসি, তো দ্রাব্যতার গুণফল এই টপিকটাকে হচ্ছে যে আমি দেবো তোমাকে 200% ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। মানে এতদিন যে টপিকগুলো শিখছি ওই টপিকগুলোর থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দ্রাব্যতার গুণফল। কারণ এই রিলেটেড একটা ম্যাথ তুমি পরীক্ষার মধ্যে যে পাবা না, পাবাই, অর্থাৎ এই অধ্যায় থেকে হচ্ছে যে কনফার্ম পাবা। তার মানে এই টপিকটা হচ্ছে তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তো দ্রাব্যতার গুণফল বা এটার ইংলিশ টার্মটা হচ্ছে যে সলিবিলিটি প্রোডাক্ট। এটা আমরা পরে জানবো। তার আগে হচ্ছে যে আমাদের দ্রবণ সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত। ঠিক আছে, তো এই দ্রবণ সম্পর্কে একটু হালকা করে আইডিয়া নিই। দ্রবণ, তো দ্রবণ সম্পর্কে তুমি কি, দ্রবণ কাকে বলে তুমি এতদিন পরে আসছো যে দ্রব প্লাস দ্রাবক, অর্থাৎ দ্রব কোনো কি যেটা তুমি কম পরিমাণে মিশাইতেছো, দ্রাবক যেটা বেশি পরিমাণে আছে, মিক্স করে যে জিনিসটা তুমি তৈরি করছো সেটা হচ্ছে কি দ্রবণ। এখন এই দ্রবণ আসলে 3 প্রকার হতে পারে। ঠিক আছে, দ্রবণ হচ্ছে কয় প্রকার হতে পারে? 3 প্রকার। কি কি? একটা হবে তোমার সম্পৃক্ত, সম্পৃক্ত দ্রবণ। একটা হবে তোমার অসম্পৃক্ত দ্রবণ, এবং আরেকটা আছে, এটা তোমার ওইভাবে কাজে লাগবে না, এটাকে বলা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত, বানান কি ঠিক লিখতেছি? আচ্ছা, বানান এখানে একটু আলাদা রকম আছে। ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ, বানানটাকে একটু কনসিডার করিও। তাহলে কয় প্রকার দ্রবণ বললাম? সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। অতিপৃক্তের ব্যাপারটা আমাদের এখানে লাগবে না, আমাদের মেইনলি লাগবে হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের জিনিসটা। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ কি? ওকে, দেখো সম্পৃক্ত দ্রবণ, তো এই সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কীরকম? ধরো এটা একটা গ্লাস। ঠিক আছে, তো এইখানে মনে করো এই অবধি পানি আছে, পানি H2O, এটা হচ্ছে কি দ্রাবক। ঠিক আছে, তো এই দ্রাবক আছে কতটুকু? দ্রাবক আছে ধরো যে 1 লিটার। এটা আছে কতটুকু? 1 লিটার। হ্যাঁ, তো এই 1 লিটার দ্রাবকে তুমি হচ্ছে যে তুমি ধরে নাও যে এই 1 লিটার পানিতে তোমার হচ্ছে যে 200 গ্রাম NaCl। ঠিক আছে, 200 গ্রাম NaCl, সরি 20 গ্রাম হয়েছে, 200 গ্রাম NaCl সর্বোচ্চ ধরতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ থাকতে পারে। আমি কি বললাম? ও NaCl হচ্ছে অবশ্যই কি এখানে তোমার দ্রব। হ্যাঁ, দ্রব, আর পানি হচ্ছে তোমার দ্রাবক। তো দ্রব আর দ্রাবক মিলে কি তৈরি হবে? দ্রবণ। তো কন্ডিশন হতেছে যে 1 লিটার পানিতে তোমার সর্বোচ্চ 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকতে পারবে। ঠিক আছে, আমি ধরে নিলাম আর কি, যদিও এটা সত্য কিনা সে পরের হিসাব। তো 200 গ্রাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে। এখন তুমি করছো কি, এই 1 লিটার পানিতে সত্যি সত্যি 200 গ্রামই মিশাইছো। কি গ্রাম মিশাইছো? 200 গ্রামই মিশাইছো, মানে 1 লিটার পানির মধ্যে তুমি 200 গ্রামই মিশাইছো। তার মানে যতটুক ধরতে পারতেছে তুমি একদম কি ততটুক মিশাইছো। তাহলে এই দ্রবণটাকেই তুমি বলবা হচ্ছে যে মূলত কি, এই দ্রবণটাই হলো তোমার সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা হলো এরকম যে যতটুকু দ্রব ধরতে পারে ঠিক ততটুকুই যদি দেওয়া হয়, একদম সর্বোচ্চ পরিমাণে দেওয়া হয়, তো সেই দ্রবণটাকে কি বলবা তুমি? সর্বোচ্চ সম্পৃক্ত দ্রবণ বলতে পারো। ঠিক আছে, আরও একভাবে সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা দেওয়া যায় বা তৈরি করা যায়, সেটা হচ্ছে কীরকম? ধরো ওই 1 লিটার পানি, ঠিক আছে, ওই 1 লিটার পানি H2 হচ্ছে কত? 1 লিটার। হ্যাঁ, এবার তুমি এখানে লবণ দিছো 300 গ্রাম। কতটুকু লবণ দিছো? বা 250 গ্রাম, 250 গ্রাম ধরো কি দিছো? NaCl। ঠিক আছে, NaCl কতটুকু দিছো? 250 গ্রাম। তো এখন তুমি কি জানো বলো, যে এই পানিটা হচ্ছে যে কত গ্রাম লবণ ধরতে পারে, মানে মিক্সড অবস্থায় রাখতে পারে? 200 গ্রাম। বাট তুমি লবণ কতটুকু দিছো? 250 গ্রাম।
তার মানে 50 গ্রাম লবণ হচ্ছে কি যে তলানি হিসেবে জমা করে ফেলবে। 50 গ্রাম লবণ 50 গ্রাম লবণ কী হবে, এই তলানি হিসেবে থাকবে। ঠিক আছে, 50 গ্রাম লবণ এখানে নিচে জমা হয়ে থাকবে। বাট এইখানে তোমার উপরে এই দ্রবণের মধ্যে কতটুকু থাকবে, 200 গ্রামই দ্রবীভূত থাকবে, 200 গ্রামই দ্রবীভূত থাকবে। তার মানে এই দ্রবণটাকেও তুমি সম্পৃক্ত দ্রবণই বলবা। এই দ্রবণটাকেও কী করবা, সম্পৃক্ত দ্রবণই বলবা। যে ধরতে পারে যতটুকু, বাট তুমি কি দিছো কি তার থেকেও বেশি। তো বেশি দেওয়াতেও কী হলো যে তোমার অতিরিক্ত জিনিসটা সে নিচে তলানি হিসেবে জমা দিছে, আর সর্বোচ্চ সে যতটুকু ধরে রাখতে পারে ততটুকু ধরে রাখছে। তার মানে এটাও হইলো সম্পৃক্ত দ্রবণ। তো এই দুইটা সম্পৃক্ত দ্রবণের দুইটা আলাদা আলাদা কেস। ঠিক আছে, আশা করি সম্পৃক্ত দ্রবণ কি এই জিনিসটা বুঝতে পারছো। এই কথাটা কিন্তু তোমার খুবই 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 কাজে লাগবে দ্রাব্যতার গুণফল বুঝতে গেলে। এবার অসম্পৃক্ত দ্রবণ জিনিসটা কীরকম। অসম্পৃক্ত দ্রবণ বলতে ধরো যে এখানে 1 লিটার পানি, ঠিক আছে, H2 হচ্ছে কত 1 লিটারে। এখন তুমি এখানে সর্বোচ্চ ধরতে পারে কত, 200 গ্রাম ধরে নাও, সর্বোচ্চ ধরতে পারে কত 200 গ্রাম। তুমি দিছো হচ্ছে যে এখানে 100 গ্রাম, 100 গ্রাম। তাহলে এই দ্রবণটাই হচ্ছে তোমার কি 100 গ্রাম দিয়ে যদি তুমি এদেরকে মিক্স করে একটা দ্রবণ বানাও, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে একটা অসম্পৃক্ত দ্রবণ। যে এখন তুমি এটাকে কি করতে পারো না, সম্পৃক্ত করতে পারো না। ঠিক আছে, তুমি যদি 100 গ্রামের জায়গায় হচ্ছে যে 190 গ্রাম 180 গ্রাম যে কোনো যত গ্রাম মিশাও, অর্থাৎ 200 গ্রামের থেকে কম যতটুকুই মিশাবা অসম্পৃক্ত দ্রবণ হবে। আর অসম্পৃক্ত দ্রবণে কি করা যায়, অবশ্যই অবশ্যই হচ্ছে কি করা যায় বলো, যে তোমার আরও লবণ মিক্সড করা যায়। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত দ্রবণ কি অসম্পৃক্ত দ্রবণ কি এই দুটো জিনিস তুমি বুঝতে পারছো। এবার আসি যে অতিপৃক্ত দ্রবণ কথাটা কেন বললাম। ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ কথাটা কেন ইউজ করলাম। তুমি ভালো করেই জানো যে দ্রাব্যতা মানে কি, যে একটা পানির মধ্যে কতটুকু মিক্সড হতে পারে। ঠিক আছে, একটা পানির মধ্যে কোনো একটা লবণ কতটুকু মিক্সড হতে পারে। তো দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর নির্ভরশীল। তো দ্রাব্যতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সলিবিলিটি। ঠিক আছে, বা এস। তো এই জন্য এস সমানুপাতিক টি, এটা একটা সম্পর্ক যে এস সমানুপাতিক কি, তাপমাত্রা তুমি যত বাড়াবা দ্রাব্যতাও কী হবে তত বাড়বে। ঠিক আছে, এটা একটা সম্পর্ক। এখন কথা এটা না, কথা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ কাকে বলবে। ধরো আমার যে এই 1 লিটার পানি ছিল, 1 লিটার কী ছিল, পানি ছিল, পানি H2 কতটুকু ছিল, 1 লিটার পানি ছিল। তো এই 1 লিটার পানি তুমি করছো কি, এগুলো ধরে নাও যে এখানে প্রথম কেস আর সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের বেলা ধরে নাও এখানে তোমার তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানেও তোমার তাপমাত্রা কত ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস। তুমি এবার করছো কি, তাপমাত্রা বাড়ায় 30 ডিগ্রি সেলসিয়াস করে দিছো। কী করছো, তাপমাত্রা বাড়ায় 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস যখনই করবা তখন হচ্ছে কি, এই যে পানিটার লবণ ধারণ ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ ওই পানিটা আরও বেশি লবণ গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো এবার ধরে নাও ওই লবণটা হয়েছে কি, যে আগে কতটুকু ধরতে পারতো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে ধরতে পারতো সর্বোচ্চ কত গ্রাম, সর্বোচ্চ ধরতে পারতো 200 গ্রাম। ঠিক আছে, তো তাপমাত্রা যখন তুমি 30 ডিগ্রি করে দিছো, তো এবার সর্বোচ্চ ধরতে পারে কত গ্রাম, 300 গ্রাম ধরতে পারে। NaCl Cl কত গ্রাম, 300 গ্রাম। ঠিক আছে, NaCl ধরতে পারে কত গ্রাম, 300 গ্রাম সর্বোচ্চ ধরতে পারে। দেখছো, আগে যে লবণ ওই 1 লিটার পানি ধরতে পারতো কত, 200 গ্রাম, এবার সেই 1 লিটার পানি ধরতে পারতেছে কত গ্রাম, 300 গ্রাম। কারণ তুমি তাপমাত্রা বাড়াইছো, তাহলে কি ওর লবণ ধারণ ক্ষমতা বা দ্রাব্যতাও হচ্ছে কি বেড়ে গেছে। ঠিক আছে, তো এই যে 300 গ্রাম লবণ মনে করো এ ধরতে পারে বা ধরলো, এই জিনিসটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়, অতিপৃক্ত, মানে অতিরিক্ত ধরে আছে আর কি, সোজা কথা। ঠিক আছে, অতিরিক্ত ধরে আছে। তো এই জন্যে আর কি এই 3টা দ্রবণ সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা উচিত। আচ্ছা, তোমার একটা মজার জিনিস বলি। তুমি আর আমি হচ্ছে যে একবার ছোটোবেলায় কী করছিলাম বলো তো, ওই যে তোমার মনে আছে কিনা আমি জানি না, বাট আমার মনে আছে এখন। তুমি করছিলা কি ছোটোবেলায় হচ্ছে যে ওই যে টি ব্যাগ নিয়ে আসছিলা। ঠিক আছে, টি ব্যাগ। তো টি ব্যাগ নিয়ে আসছো ওই চায়ের দোকান থেকে, নিয়ে এসে করছো কি, তুমি ঠান্ডা পানির মধ্যে টি ব্যাগ দিছিলা, একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে হচ্ছে যে টি ব্যাগ নিয়ে এসে ডুবাইছো। এখন ডুবাই হচ্ছে যে চিনি টিনি দিয়ে বলতেছো যে এটা তো পানির মধ্যে দিলে চা তৈরি হয়, বাট এবার চা তৈরি হইতেছে না কেন। হ্যাঁ, তো পরে হচ্ছে যে যখন গরম পানিতে দিছো তখন হচ্ছে কি যে ওই
এটা থেকে হচ্ছে যে রং বেরোনো, অর্থাৎ চা বের হওয়া শুরু হয়েছে, অর্থাৎ লাল হওয়া শুরু হয়েছে। তো দেখো যে যখন তুমি ঠান্ডা পানি দিছিলা, ঠিক আছে, তখন তোমার কালার হইলো না, বাট যখন তুমি পানিটাকে গরম করে ফেলছো তখন হচ্ছে কি তোমার চা বের হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, কেন এই জায়গায় কিন্তু হচ্ছে যে দ্রাব্যতার ওই ব্যাপারটা আসে, যে ঠান্ডা পানিতে ওই চাগুলো হচ্ছে যে খুব অল্প পরিমাণে বের হইতেছিল, অর্থাৎ ঠান্ডা পানিতে দ্রাব্যতা কম ওই চায়ের। যখনই তুমি হচ্ছে পানিটাকে একটু গরম করছো তখন হচ্ছে কি হয়ে গেছে, দ্রাব্যতা বেড়ে গেছে, দেন হচ্ছে যে ওই টি ব্যাগের চাগুলো সব পানির মধ্যে আসা শুরু হয়েছিল। ঠিক আছে, তো এটা মনে পড়লো হঠাৎ, তাকে মনে করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তুমি সম্পৃক্ত দ্রবণ সম্পর্কে আইডিয়া পাইলা, অসম্পৃক্ত দ্রবণ সম্পর্কে আইডিয়া পাইলা, অতিরিক্ত দ্রবণ সম্পর্কে আইডিয়া পাইলা। এবার আমরা আর দুইটা টার্ম সম্পর্কে একটু ধারণা রাখবো। আমি তোমার এই টার্মগুলো ক্লিয়ার করবো, কারণ এই টার্মগুলো ক্লিয়ার না করলে তুমি হচ্ছে যে ম্যাথের মধ্যে যে প্রবলেমে পড়বো, বুঝছো? আচ্ছা, দুইটা টার্ম, একটা হচ্ছে দ্রাব্যতা বা সলিবিলিটি, একটা হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। দুইটাই হচ্ছে যে একই জিনিস, আবার একই জিনিস নাও। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি একই জিনিস আবার একই জিনিস নাও। হ্যাঁ, এই দুটোর মধ্যে হালকা একটু পার্থক্য আছে, আমি পার্থক্য দুইটা ক্লিয়ার করে দিই। তাছাড়া মোটামুটি হচ্ছে এটা কি একই জিনিস, তো এই পার্থক্যটা তোমার বুঝতে হবে। তো এই যে দ্রাব্যতা কথাটা আসছে, যে দ্রাব্যতার কথা আসছে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, সলিবিলিটি এস। ঠিক আছে, আর ঘনমাত্রা এটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। ঠিক আছে, এখন তুমি দ্রাব্যতার সূত্র কিন্তু পড়ে আসছো, দ্রাব্যতার কি পড়ে আসছো, যে এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে যে তোমার মোল সংখ্যা, এখানে হচ্ছে কত মোল, এন দিলাম। ঠিক আছে, নিচে হচ্ছে কত লিটার আয়তন। ঠিক আছে, পড়ে আসছে না, গ্রাম পার লিটার, মোল পার লিটার পড়ে আসছে না? তো এই কারণে এল লিটার না দিয়ে আয়তন দিলাম। হ্যাঁ, লিটার না দিয়ে কি দিলাম, ভি দিলাম, এন ভি দিলাম। ঠিক আছে, তার মানে এই এন হচ্ছে তোমার কি মোল, আর এটা হচ্ছে কি তোমার আয়তন। তার মানে দ্রাব্যতা সমস্যা সমান সমান হচ্ছে কি মোল বাই আয়তন। তো তুমি বিভিন্ন একক দেখে আসছো, একটা দেখছো গ্রাম পার লিটার, হ্যাঁ, তারপর একটা একক দেখছো হচ্ছে কি মোল পার লিটার, এরকম। তার মানে ওগুলো কি দেখে আসছো, দ্রাব্যতা দেখে আসছো। আচ্ছা, ঘনমাত্রার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। ঘনমাত্রার ক্ষেত্রে সূত্রটাও সি হচ্ছে কি ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। ঘনমাত্রা হচ্ছে কি, ঘনমাত্রা হচ্ছে তুমি সেমভাবে প্রকাশ করতে পারো, যে নিচে হচ্ছে কি থাকবে তোমার আয়তন, আর উপরে থাকবে হচ্ছে কি মোল। ঠিক আছে, মোল, এটা হচ্ছে কি তোমার মোল, আর এটা হচ্ছে আয়তন। মোল বা হচ্ছে কি গ্রাম, যে কত গ্রাম, কত মানে কতটুকু আয়তনের মধ্যে কতটুকু হচ্ছে তোমার দ্রব্য আছে, এটা হচ্ছে তোমার কি ঘনমাত্রা। তাহলে দুইটাই কি একই জিনিস, তাহলে তুমি এই ক্ষেত্রেও মোল এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছো, এস ভি, আবার এক্ষেত্রে হচ্ছে তুমি এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারতেছো, সিভি। তাহলে কি ব্যাপারটা একই হয়ে গেল না? বাট আমি আলাদা লিখলাম কেন, আলাদা লেখার কারণ কি, কারণ সংজ্ঞাগত দিক থেকে এই দুইটা জিনিস আলাদা আলাদা জিনিস মিন করে। সংজ্ঞাগত দিক থেকে এদেরকে সূত্রের ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে তুমি একই বসাইতে পারবা, কোনো সমস্যা নেই, বাট সংজ্ঞাগত দিক থেকে হচ্ছে যে এদেরকে অনেক সময় আলাদা করে দেখায়। দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী কি হয়, দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী বোঝায় যে কোনো একটা দ্রবণ, যেমন একটু আগের উদাহরণ অনুযায়ী আমি বুঝে যাই ব্যাপারটাকে। ধরো যে এটা তোমার ওই পাত্র, হ্যাঁ, এখানে তোমার পানি আছে কতটুকু, পানি আছে হচ্ছে যে H2 আছে 1 লিটার, আর সর্বোচ্চ কতটুকু ধরতে পারে, সর্বোচ্চ 200 গ্রাম NaCl ধরতে পারে। ঠিক আছে, তো দ্রাব্যতাটা হইল যে নির্দিষ্ট পরিমাণ আয়তনে সর্বোচ্চ কতটুকু দ্রব্য ধরতে পারে, সর্বোচ্চ কতটুকু দ্রব্য ধরতে পারে। অর্থাৎ এই জিনিসটা হিসাব করা হয় সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। দ্রাব্যতা হিসাব করা হয় কিসের ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। দ্রাব্যতা কিসের উপর হিসাব করা হয়, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। হ্যাঁ, দ্রাব্যতা আসে, আর ঘনমাত্রাটা আসে অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। একদম সোজা হিসাব, ঘনমাত্রা আসে কি, যে এইখানে মনে করো 1 লিটার পানি আছে, তুমি এখানে মিক্স করছো 100 গ্রাম, তাহলে 100 গ্রাম মিক্স করলে এটা হচ্ছে কি একটা অসম্পৃক্ত দ্রবণ। তো এই ক্ষেত্রে হচ্ছে যে 1 লিটারে 100 গ্রাম আছে, তাহলে এই ব্যাপারটাকেই তুমি হচ্ছে কি দ্বারা প্রকাশ করবা, ঘনমাত্রা প্রকাশ করবা। অর্থাৎ ঘনমাত্রা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, আবার ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে,
যে এখানে তুমি চাইলে কি 200 গ্রামও মিক্স করতে পারো, যে 1 লিটারের মধ্যে কত গ্রাম, 200 গ্রাম। তো সেটা হচ্ছে কি, তাহলে এটা ঘনমাত্রা হবে সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত, সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত উভয় দ্রবণের ক্ষেত্রে। বাট দ্রাব্যতা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অলওয়েজ। ঠিক আছে, আবার ক্লিয়ার করি ব্যাপারটা। তাহলে দ্রাব্যতাকে তুমি কিভাবে ডিফাইন করবা, যে কোনো একটা দ্রবণে দ্রাবকে সর্বোচ্চ কতটুকু দ্রবীভূত হইতে পারে, সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রবীভূত হইতে পারে, এই জিনিসটা হচ্ছে কি দ্রাব্যতা। এই জিনিসটা হচ্ছে কি দ্রাব্যতা। আর ঘনমাত্রা কি, ঘনমাত্রা হচ্ছে যে হয়ে গেছে, মানে তুমি মিক্সড করে ফেলছো, যে 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম মিক্সড করে ফেলছো, তখন হচ্ছে ওই জিনিসটা হচ্ছে কি ঘনমাত্রা। তার মানে ঘনমাত্রার বেলায় তুমি ওই পাত্রের মধ্যে লবণ মিশিয়ে ফেলছো, আর দ্রাব্যতার ক্ষেত্রে হচ্ছে কি তুমি এখনো মিশাও নাই। ঠিক আছে, তুমি এখনো মিশাও নাই, বাট তুমি জানো যে হচ্ছে তুমি এখানে সর্বোচ্চ কত গ্রাম, 200 গ্রাম মিক্স করতে পারো। তাহলে এই হলো দ্রাব্যতার ঘনমাত্রার মধ্যে পার্থক্য। দ্রাব্যতা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, এবং এখনও এটা মিশানো হয়নি, বাট তুমি থিওরিটিক্যালি জানো যে এখানে সর্বোচ্চ এতটুকু মিক্সড হইতে পারে, সর্বোচ্চ। এটা হচ্ছে তোমার দ্রাব্যতা। আর ঘনমাত্রা হয়েছে কি, যে তোমার সম্পৃক্ত অবস্থা হোক অসম্পৃক্ত অবস্থা হোক মিশানো হয়ে গেছে। ঠিক আছে, তুমি 100 গ্রাম মিশাও, 50 গ্রাম মিশাও, 30 গ্রাম মিশাও, 20 গ্রাম মিশাও, তো সেই অনুযায়ী হচ্ছে কি তোমার ঘনমাত্রা আসবে। সর্বোচ্চটাকে বলবো আমরা দ্রাব্যতা, আর বাদ বাকি যতগুলো আছে, সর্বোচ্চটা সহ বাদ বাকি যতগুলো আছে সেই জিনিসটাকে বলবো কি ঘনমাত্রা। আশা করি এই দুইটা টার্ম হচ্ছে তুমি কখনো উল্টাপাল্টা করবা না। ঠিক আছে, এই দুইটা টার্ম হচ্ছে কি তুমি ম্যাথের মধ্যে কখনো উল্টাপাল্টা করবা না। ওকে, তাহলে আমাদের আনুষঙ্গিক যে ব্যাপারগুলো বোঝার ছিল সেটা আমরা বুঝে ফেলছি। এখন আমরা মেইন যে দ্রাব্যতার গুণফল নিয়ে কথা বলতেছিলাম সেই জায়গায় যাব। এখন আমরা মেইন জিনিসের মধ্যে ঢুকছি, যে দ্রাব্যতার গুণফল হচ্ছে আর কি আয়নিক গুণফল। তো দ্রাব্যতার গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট, আর আয়নিক গুণফল হচ্ছে কি আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, দুইটাই একই জিনিস, তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে আমরা বুঝবো। তো যেটা দ্রাব্যতার গুণফল, সেটাতে তোমার কি হইতেছিল, সেটাকে হচ্ছে যে ইংলিশ টার্ম কে, আর এই যে নিচের দিকে ছোটো হাতে এসপি বলা হয়, কে এসপি। আর যেটা আয়নিক গুণফল সেটাকে বলা হয় কে আইপি। তো এসপি আসছে যে সলিবিলিটি প্রোডাক্টের এসআরপি থেকে, আর আইপি আসছে হচ্ছে যে আয়নিক প্রোডাক্টের আইআরপি থেকে, আর কি হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, কে আইপি আর কে এসপি। তো এই কে আইপি কে এসপির যে ম্যাথগুলো হয় সেগুলো মূলত হচ্ছে যে আমরা শেখার জন্যই এই দুইটা টার্ম শিখতেছি, যে দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল। ঠিক আছে, এখন দ্রাব্যতার গুণফল কাকে বলে সংজ্ঞা যদি তুমি দেখতে চাও, তো আমি সংজ্ঞাটা তুমি তোমার বই থেকে পড়ে নিবা। আমি হচ্ছে যে সংজ্ঞাটা ভাঙায় সংজ্ঞার মধ্যে কি বলছে আমি ওই জিনিসগুলো বলবো। তো দ্রাব্যতার গুণফলের যে সংজ্ঞা, দ্রাব্যতার গুণফলের সংজ্ঞা বুঝলে তুমি হচ্ছে যে আয়নিক গুণফলের সংজ্ঞা বুঝে যাবা। ঠিক আছে, তো দ্রাব্যতার গুণফল সংজ্ঞায় প্রথম যে জিনিসটা আছে, তাপমাত্রা থাকতে হবে নির্দিষ্ট, নির্দিষ্ট তাপমাত্রায়। কি হয়েছে, তাপমাত্রা প্রথমে ফিক্সড করতে হবে। কেন তাপমাত্রা যদি তুমি ফিক্সড না করো, কারণ এক এক তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল হচ্ছে কি চেঞ্জ হবে। দ্রাব্যতার গুণফল হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তনশীল। এই টার্মটা আমি লিখে দিই এখানে। এটা দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফলের ক্ষেত্রেও সত্য, যে তাপমাত্রা সমানুপাতিক কত কেএসপি। ঠিক আছে, তাপমাত্রা সমানুপাতিক কত কেএসপি, অর্থাৎ তাপমাত্রা যত তুমি বাড়াবা কেএসপি হচ্ছে কি তত বাড়বে, অর্থাৎ পরিবর্তন হবে। সোজা কথা, তাপমাত্রা বাড়ালে তোমার কেএসপি হচ্ছে কি পরিবর্তন হবে। তাহলে এবার সংজ্ঞায় আসো, যে নির্দিষ্ট তাপমাত্রা তোমাকে ফিক্সড করতে হবে। এই তাপমাত্রাকে ধরা হয় 25 ডিগ্রি, আমরা ম্যাথ করার সময় বা ইয়ে করার সময় হচ্ছে ধরি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণ, স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণ। এখন এই টার্মটা না তোমার খুব ভালো করে বুঝতে হবে, এটা পুরোটাই একটা টার্ম, যে স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষণ লবণ। এই টার্মটা তোমার খুব ভালো করে বুঝতে হবে, যে স্বল্প দ্রবণীয় লবণ বলতে কি বোঝাতেছে জানো, যে যেই লবণগুলো তোমার সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়ে যায় না। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য। স্বল্প দ্রবণীয় মানে কি অল্প পরিমাণ দ্রবীভূত হবে, যেমন হচ্ছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, সিলভার ক্লোরাইড, তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরকম অনেক লবণ আছে যেই লবণগুলো হচ্ছে কি হয় না, যে তুমি যদি পানির মধ্যে দাও তাহলে হচ্ছে যে ওরা কিছু পরিমাণ হচ্ছে যে কঠিন অবস্থায় থাকে এবং কিছু পরিমাণ হচ্ছে কি ওই
পানির মধ্যে মিক্সড হয়ে যায়, আয়ন হিসেবে মিক্সড হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য। তাহলে পূর্ণ দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যদি পানির সাথে দাও একদম সব পানির সাথে মনে করো কি মিক্সড হয়ে যাবে। তো আমরা দ্রাব্যতার গুণফল বা কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে কোন লবণগুলো নিব? যেই লবণগুলো হচ্ছে স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য হয়, মানে স্বল্প দ্রবণীয় হচ্ছে যে অল্প পরিমাণে আয়ন তৈরি হয়, সম্পূর্ণটা আয়নিত হয়ে যায় না। আরও কি রেলে পরে বোঝাচ্ছি, সংখ্যার আগে শেষ করি। তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণ গেল এখান পর্যন্ত। লবণের স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে দ্রবণটা কি হইতে হবে? সম্পৃক্ত হইতে হবে। দ্রবণটা কি? সম্পৃক্ত দ্রবণ তো আমি তোমাকে আগে বুঝাইলাম। তাহলে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পাইলা, যে তাপমাত্রা স্থির হইতে হবে, লবণটাকে হচ্ছে তোমার কি স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে, এবং ওই যে দ্রবণটা তৈরি করবে সেই দ্রবণটা কি হইতে হবে? সম্পৃক্ত দ্রবণ হইতে পারে। এর স্বল্প দ্রবণে এর উপাদান আয়নসমূহের উপাদান আয়নসমূহের মানে ওই লবণটাকে ভাঙলে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলোর কথা বলতেছে। মোল এককে মোল প্রতি লিটার, মানে 1 লিটারে কত মোল আছে? মোল প্রতি লিটার এককে। মোল প্রতি লিটার এককে এই জিনিসটাই, মোল প্রতি লিটার একক এই জিনিসটাই মূলত তোমার ঘনমাত্রা। এই জিনিসটাই মূলত কি? মোল প্রতি লিটার একক বলতে কি বোঝাচ্ছে? ঘনমাত্রা বোঝাচ্ছে, মানে ওই উপাদানগুলোর ঘনমাত্রার কথা বলছে। এককে ঘনমাত্রার গুণফল। কি হয়েছে? ঘনমাত্রার গুণফলকেই তোমার কি বলে? এই দ্রাব্যতার গুণফল বলে। অর্থাৎ তাপমাত্রা তুমি ফিক্সড করবা, লবণটাকে তোমার স্বল্প দ্রবণীয় লবণ নিতে হবে, সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। তো হইলে ওই দ্রবণটা থেকে যে আয়নগুলো পাবা সেই আয়নগুলো হচ্ছে যে মোল প্রতি লিটার, ঠিক আছে? আয়নগুলো হচ্ছে কি মোল লিটার এককে ঘনমাত্রার গুণফল, মানে আয়নগুলোর গুণফলকেই তুমি কি বলবা? অর্থাৎ দুইটা আয়নের গুণফলই হচ্ছে কি তোমার দ্রাব্যতার গুণফল। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে লবণটির প্রতি অণু বিয়োজনে যত সংখ্যক আয়ন উৎপন্ন হয় ওই আয়নের ঘনমাত্রাকে সে সংখ্যার ঘাতে উন্নত করা হয়। হ্যাঁ, মানে এখানে আরও সংখ্যাটা এখানে আরও কিছু এক্সট্রা আছে, যে ধরো ওই লবণটার যত মোল উৎপন্ন হইলো, ঠিক আছে, তো যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা হচ্ছে পাওয়ার হিসেবে যাবে। আমার এই কথাটা তুমি হয়তো বুঝতে পারতেছো না, এটা বই থেকে কিন্তু এই লাইনটা তুমি অ্যাড করে নিও, মুখস্থ করে নিও। আমি এখন ওই লাইনটা আর কি তোমাকে ওই উদাহরণের মাধ্যমে বুঝাবো, ঠিক আছে? উদাহরণের মাধ্যমে বুঝাবো। এখন কীভাবে বুঝাবো দেখো, এক্সাম্পল হিসেবে কি আসতেছে, যে AgCl সিলভার ক্লোরাইড, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্বল্প দ্রবণীয় লবণ, মানে পানির মধ্যে দিলে দেখবে যে কিছু দ্রবীভূত হয়েছে, কিছু হচ্ছে যে হয়নি, সলিড অবস্থা আছে, থেকে যাবে। তাহলে এটা সলিড অবস্থা, কঠিন অবস্থা। এটাকে যখন পানির মধ্যে দিবা তখন হচ্ছে যে AgCl এর অ্যাকুয়াস অবস্থা তৈরি হবে। অ্যাকুয়াস বলতে তুমি সিলভার ক্লোরাইডের সাথে কি মিশাইছো? পানি মিশাইছো, একটা উভমুখী বিক্রিয়ার চিহ্ন দিয়ে দিবা, মানে সলিডের সাথে পানি মিশিয়ে এটাকে কি করছো? জলীয় বানাইছো, জলীয় হচ্ছে যে সিলভার ক্লোরাইড বানাইছো। যখন তুমি পানির মধ্যে দিবা তখন কি হবে? এটার আয়ন তৈরি হবে, ঠিক আছে? কি কি আয়ন তৈরি হবে? Ag+, ঠিক আছে, Ag+ অ্যাকুয়াস প্লাস Cl- অ্যাকুয়াস, হ্যাঁ, জলীয় হচ্ছে আয়ন তৈরি হলো। এখন আমি কীভাবে বুঝলাম? এইগুলোতে মানে লবণটাকে তুমি ভাঙাবা কীভাবে? যোজনীগুলো চেঞ্জ করতে হয়। ক্লোরাইডের যোজনী কত? 1, তো এইটা -1, তো সেটা হচ্ছে যে সিলভারের ক্ষেত্রে তুমি এটাকে কী লিখবা? প্লাস আকারে লিখবা, +1। আর সিলভারের যোজনী হচ্ছে কত? +1, সেটা হচ্ছে যে ক্লোরিনের কাছে চলে যাবে, হ্যাঁ, -1 হিসেবে। তো এইভাবে হচ্ছে যে লবণগুলো ভাঙাইতে হবে। আমরা আরও উদাহরণ ভালো করে দেখলে এই লবণের ভাঙানোগুলো বুঝতে পারবো। এটা তো সোজা ভাঙানো, সুন্দরভাবে ভাঙা দিচ্ছ, বাট কিছু কিছু লবণের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু আলাদা রকম, তো আমরা দেখব। এখন এই যে তুমি এরকম করে কি ভাঙাই নিছো, ওই লবণটা কি করলা? যে জলীয় দ্রবণ দিয়ে এরকম আয়ন উৎপন্ন করে নিলা। এখন ভরক্রিয়ার সূত্র মতে তুমি কিন্তু এখনো ভরক্রিয়ার সূত্র জানো না, তো জানার দরকারও নেই। আপাতত তুমি এখানে দেখো ভরক্রিয়ার সূত্র হচ্ছে 4র্থ অধ্যায়ের জিনিস, তো 4র্থ অধ্যায়ে যে আমরা ভরক্রিয়ার সূত্র আলাদা করে দেখব।
তো ভরক্রিয়ার সূত্র অনুযায়ী কি লেখা যায়, যে কে ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে কে ইজ ইকুয়াল টু লেখা যায়, এই যে আয়নগুলো উৎপন্ন হলো, উৎপাদ, এগুলো হচ্ছে উৎপাদ, আর এটা হচ্ছে তোমার কি বিক্রিয়ক। তো এই যে আয়নগুলো তৈরি হলো, উৎপাদ প্রোডাক্টগুলো তৈরি হলো, ওগুলোর ঘনমাত্রার গুণফল, ওগুলোর কি ঘনমাত্রার গুণফল, অর্থাৎ এজি প্লাস গুণন সিএল মাইনাস। এখন ঘনমাত্রা প্রকাশ করার জন্য সবসময় এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করব। কোনো একটা আয়নের মধ্যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে মানে হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে উপরের দিকে রাখলে হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা, আর নিচের দিকে রাখতে হবে কি বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ সিলভার ক্লোরাইডের হচ্ছে যে ঘনমাত্রা, এই যে এজিসিএল এর ঘনমাত্রা। ঠিক আছে, করলাম। তাহলে এটা ভরক্রিয়ার সূত্রের মধ্যে আসে আর কি, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হচ্ছে ভরক্রিয়ার ঘনমাত্রা। কেন আসে আমরা হচ্ছে যে ভরক্রিয়ার সূত্র যখন পড়বো তখন যে আবার ওগুলো দেখবো। আর এটাকে কি লিখতে পারো তুমি, যে কে ইন্টু আর গুণ করে দাও এজিসিএল, তারপর কত এজি প্লাস গুণন সিএল মাইনাস। ঠিক আছে, তো এই এজিসিএল এর ঘনমাত্রা হচ্ছে 1 ধরা হয় সবসময়, এজিসিএল এর ঘনমাত্রা কত 1 ধরা হয়, এবং এই কে আর এজিসিএল মিলে তোমার যে জিনিসটা তৈরি করবে সেই জিনিসের নামই হচ্ছে কেএসপি। এই জিনিসটাকে আমরা কি বলবো, কেএসপি। তো কেএসপি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এজি প্লাস গুণন সিএল মাইনাস, এজি প্লাস গুণন কত সিএল মাইনাস। এটা হচ্ছে কি তোমার কেএসপি বা দ্রাব্যতার গুণফল। তো এখন তুমি সংজ্ঞার সাথে মিলাও, ঠিক আছে, এখন তুমি সংজ্ঞার সাথে মিলাও। কি হলো, যে নির্দিষ্ট তাপমাত্রা আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট রাখবো। কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষক, সিলভার ক্লোরাইড হচ্ছে স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষক। সম্পৃক্ত দ্রবণী, যখন আমরা পানির মধ্যে দিলাম তখন হচ্ছে কি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলাম এবং আয়ন তৈরি হলো এজি প্লাস আর সিলভার মাইনাস। সম্পৃক্ত দ্রবণে এর উপাদান আয়নসমূহ, এর উপাদান আয়ন কোনগুলো, একটা হচ্ছে এজি প্লাস আর একটা হচ্ছে কি সিএল মাইনাস। মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফল, মোল প্রতি লিটার একক মানে কি মোলার ঘনমাত্রা, মানে কি ঘনমাত্রা। ঠিক আছে, ঘনমাত্রার কথা বলছে। তো এই যে ঘনমাত্রাকে আমি প্রকাশ করলাম কি, যে একটা হচ্ছে এজি প্লাস তার ঘনমাত্রা, আর একটা হচ্ছে কি সিএল মাইনাস তার হচ্ছে কি ঘনমাত্রা। গুণফল এই হচ্ছে কি ঘনমাত্রার গুণফলে হচ্ছে কি তোমার দ্রাব্যতার গুণফল কেএসপি। বুঝে গেছো? এখন এখানে আরেকটা লাইন ছিল, যে লাইনটা আমি স্কিপ করছি। এই লাইনটাতে কি ছিল, এই লাইনটা কিন্তু তোমার লিখতে হবে। এই লাইনটাতে ছিল, তবে লবণটির প্রতি অণু বিয়োজনে যে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয় ওই আয়নের ঘনমাত্রাকে সেই সংখ্যার ঘাতে উন্নত করতে হয়। ধরো কথার কথা এখানে 2 এজিসিএল আসতো, এখানে কত 2 এজিসিএল আসতো, তো ওই 2 সংখ্যাটাকে এটাকে তোমার স্কোয়ার করে দিতে হয়তো, এই এজিসিএল এর উপর কি করে দিতে হতো, স্কোয়ার করে দিতে হতো। তো ধরো ক্লোরিনের সামনে হচ্ছে 3 চলে আসছে, তখন হচ্ছে এটা দ্রাব্যতার হচ্ছে তোমার কি করে দিতে হয়, 3 করে দিতে হতো। বুঝছো, মানে পাওয়ার উন্নীত করে দিতে হতো। তো এটার উদাহরণ হচ্ছে যে হিসাবে আমি আরেকটা উদাহরণ তোমাকে দেখাই। ঠিক আছে, আরেকটা উদাহরণ তোমাকে আমি দেখাই, যে এইটা ধরো, ঠিক আছে, এখান থেকে এটা আলাদা, যে LOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সলিড অবস্থায় আছে, লবণ। তো একে যদি তুমি ভাঙাও তাহলে হয় LOH কত 3 অ্যাকুয়াস অবস্থায় চলে আসছে। তো অ্যাকুয়াস যখনই পানির মধ্যে অ্যাকুয়াস অবস্থায় চলে আসবে তখন হচ্ছে Al3 প্লাস, অবশ্যই অ্যাকুয়াস অবস্থা থাকবে, প্লাস হচ্ছে কত Al3 প্লাস। আচ্ছা, কি হলো এখানে দেখো, যে হাইড্রোক্সাইডের হচ্ছে যে এখানে সংখ্যাটা কত, মানে কয়টা হাইড্রোক্সাইড, মানে কয়টা হাইড্রোক্সিল আয়ন এখানে লাগছে, তোমার 3টা। তাহলে এই 3 চলে যাবে পাওয়ার হিসেবে ওর কাছে, অ্যালুমিনিয়ামের কাছে। যে নিচে যে তুমি 3টা দেখতে পারতেছো না, এই 3টা পাওয়ার হিসেবে কোথায় চলে যাবে, অ্যালুমিনিয়ামের কাছে, অর্থাৎ আয়ন হিসেবে Al3 প্লাস। আর হাইড্রোক্সিল আয়নের হচ্ছে তোমার কত, যোজনী কত, -1, তো সেটা ওর কাছে চলে যাবে -1 OH মাইনাস, অবশ্যই এটা অ্যাকুয়াস অবস্থায়। ঠিক আছে, অবশ্যই অ্যাকুয়াস অবস্থায়। তাহলে কি হলো, যে অ্যালুমিনিয়ামের যোজনীটা ওর কাছে প্লাস হয়ে গেল, আর হাইড্রোক্সাইড, সোজা কথা, যে হাইড্রোক্সিলের যে যোজনী ছিল সেটা ওর কাছে কি হয়ে গেল মাইনাস। অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা তুমি জানো, এবং OH মাইনাসের যে যোজনী -1 এটাও তুমি জানো, তাহলে এটা -1 হিসেবে চলে গেল। এখন OH এর সাথে যে সংখ্যাটা আছে এটা কত 3, তাহলে এই 3টা তোমাকে সামনে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি আবার ব্যাপারটাকে ক্লিয়ার করি, কি করলাম,
যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 ওটাকে আমি +3 হিসেবে দেখালাম, এবং হাইড্রোক্সাইলের যোজনী হচ্ছে যে -1, সেটা আমি ওকে -1 হিসেবে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে সংখ্যাটা তোমার থাকবে, নিচে যে সংখ্যাটা থাকবে ওইটা হচ্ছে যার সাথে থাকবে তার সাথে গুণ করে দেবো, 3 আছে 3 গুণ করে দেবো। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙাইলে হচ্ছে এরকম হয়, ঠিক আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙাইলে কীরকম হয়, এরকম হয়। তখন এখান থেকে তুমি যদি KSP লিখতে চাও, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের KSP লিখতে চাও, তাহলে তোমাকে কী লিখতে হবে, যে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা Al3+ ঘনমাত্রা গুণন কত, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা OH- ঘনমাত্রা। আর হচ্ছে কি সংজ্ঞা অনুযায়ী তোমার কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে সেটা তোমার পাওয়ার হিসেবে চলে আসবে, এই যে পাওয়ার হিসেবে চলে আসলো OH3-, তাহলে এইটা হলো KSP, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা, আর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে এর আগের বার কেন এরকম হলো না, কারণ এর আগের বার হচ্ছে যে দুজনের কাছে, যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এর কাছে 1 ছিল, ওর কাছে 1 ছিল, দ্যাটস ওয়াই পাওয়ার হিসেবে 1 করে আসছে, যেটা লেখার কোনো প্রয়োজন নেই। আর যখনই দেখবে যে এরকম সংখ্যা আসবে তখন সেটাকে তোমাকে পাওয়ার করে দিতে হবে। এটা কোথা থেকে পাইছি, এই যে একটা লাইন লিখি নেই, ওই লাইনে হচ্ছে যে এই জিনিসটা ছিল, যে যে এক্সট্রা সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে তোমার পাওয়ার হিসেবে দিতে হবে, ঠিক আছে? আশা করি তোমাকে হচ্ছে যে আমি দ্রাব্যতার গুণফল যে ব্যাপারটা সেটা আমি বুঝাইতে পারছি, ঠিক আছে? দ্রাব্যতার গুণফল যে ব্যাপারটা আছে সেটা বুঝাইতে পারছি। এখন দ্রাব্যতার গুণফলের আরও কিছু জিনিস বুঝাইতে হবে। তো আয়নিক গুণফল কথাটাকে আমি এখন সাইড করতেছি এখান থেকে, ঠিক আছে? এটা আমরা একটু পরে আলোচনা করব, আগে আমাকে দ্রাব্যতার গুণফল সম্পর্কে আরও কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। তো ধরো এবার কি হয়েছে, আরেকটা লবণ নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড বা AlCl3। এবার ধরো একটা লবণ নিছি, না ক্যালসিয়াম ক্লোরাইডই নিই, CaCl2। এটাকে এটা সলিড অবস্থায় আছে, মাঝখানে তুমি হচ্ছে এটার কি অ্যাকুয়াস অবস্থায় পাবা, এবং দেন হচ্ছে কি আয়নে তোমার কনভার্ট হবে। তো এটা লিখতেছি না, আয়নে কনভার্ট হলে কি হবে, দেখো ক্যালসিয়ামের যোজনী কত, 2, তার মানে Ca2+ প্লাস ক্লোরাইডের যোজনী কত, -1, Cl-, যোজনী যার যার যেটা যোজনী তার আমি সেটা হচ্ছে তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্লোরিনের সাথে সংখ্যা হিসেবে, মানে ক্লোরিন কয়টা আছে, 2টা আছে, তো এই 2টা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো সব অ্যাকুয়াস অবস্থায়, এগুলো সব হচ্ছে কি অ্যাকুয়াস অবস্থায়। ভালো কথা। এখন এখানে তুমি যদি KSP বের করতে চাও, ঠিক আছে, KSP বের করতে গেলে কি হবে, ক্যালসিয়ামের ঘনমাত্রা গুণন হচ্ছে কত, ক্লোরিনের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, এবং এই 2টাকে পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে KSP = Ca2+ Cl2- পাওয়ার হিসেবে চলে গেল। এটা হচ্ছে তুমি কি KSP সুন্দর করে বের করে ফেললা। এখন এটা তো তুমি কি দিয়ে বের করছো, এটা তুমি বের করছো ঘনমাত্রা দিয়ে, ঘনমাত্রা দিয়ে বেরছো। এখন এই KSP আরও একটা টার্ম দিয়ে বের করা যায়, সেটা হচ্ছে দ্রাব্যতা দিয়ে। সেটা কি দিয়ে বের করা যায়, দ্রাব্যতা দিয়ে বের করা যায়। হ্যাঁ, তাহলে আমি তো তোমাকে শুরুতেই শিখেছিলাম যে ঘনমাত্রা আর দ্রাব্যতা জিনিসটা কি একটু হলেও আলাদা আলাদা, তাই না? তো এবার সেম KSP আমি ঘনমাত্রা দিয়ে বের করবো, দ্রাব্যতা দিয়ে বের করবো। তো এই যে CaCl2 হচ্ছে ছিল এখানে, CaCl2 এটা কি অ্যাকুয়াস অবস্থায় ছিল। তো CaCl2 যে অ্যাকুয়াস অবস্থায় ছিল, তো সেটাকে আমি সেটা দ্রাব্যতা দিলাম, সেটা দ্রাব্যতা কত, দ্রাব্যতা দিলাম S মোল পার লিটার, ঠিক আছে? দ্রাব্যতা কত আমি ধরে নিলাম আর কি, এটা দ্রাব্যতা কত, S মোল পার লিটার। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যতটুকু ছিল, এই ক্যালসিয়ামের দ্রাব্যতাও কি S পরিমাণই হবে, এবং এই ক্লোরাইডের দ্রাব্যতাও কতটুকু পরিমাণ হবে, এই ক্লোরাইডের দ্রাব্যতা হবে 2S পরিমাণে। কত S পরিমাণে, 2S পরিমাণে, ঠিক আছে? তাহলে কি বললাম, ঘনমাত্রার হিসাব বাদ, ঘনমাত্রা দিয়ে তোমার এখন চিন্তা করার দরকার নেই, তোমার এখন চিন্তা করতে হবে কি দিয়ে, দ্রাব্যতা দিয়ে। তো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, তাহলে ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা কত হবে, S, আর ক্লোরাইডের দ্রাব্যতা হবে কত, 2S। বুঝতে পারছো কি ব্যাপারটা? এই জিনিসটা আমার একটা স্টুডেন্ট বুঝতো না, বুঝছো, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়াইতাম, 2-3 বছর আগের কথা। তো একটা স্টুডেন্টে বুঝতো না যে ধরো যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, তোমার এরকম মনে হতে পারে যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, S, বাট এইখানে দেখো এইদিকে যদি S থাকে, এইদিকে কি ক্যালসিয়ামের দ্রব্যতায় কত হচ্ছে S, আবার ক্লোরাইডের দ্রব্যতায় কত হচ্ছে 2S।
তাহলে এইদিকে তুমি যদি যোগ করো তাহলে পাবা কত 3s, আর এইদিকে আবার আছে কত s। তাহলে কীরকম হয়ে গেল না ব্যাপারটা, এখানে s আছে আর এখানে 3s উৎপন্ন হইতেছে, কীরকম না? আসলে এরকম না, তোমাকে ওইভাবেই মনে রাখতে হবে। এটা দ্রাব্যতা কত s, এটা দ্রাব্যতা তাহলে হবে যখন এই জিনিসটা ভেঙে যাবে তখন, এখানে তো সবাই একসাথে ছিল কম্বাইন্ড অবস্থায়, তখন তাদের দ্রাব্যতা ছিল s, আর এখানে কি আলাদা আলাদা সত্তা, মানে আলাদা আলাদা নতুন কিছু তৈরি হয়েছে। তো সেখানে ক্যালসিয়াম হবে s পরিমাণে, আর ক্লোরাইড হবে কি, যেহেতু ক্লোরিন দুইটা ছিল এখানে, দ্যাটস ওয়াই ক্লোরাইড আয়ন হবে হচ্ছে কত, দুইটা, 2s পরিমাণে দ্রাব্যতা। তাহলে এগুলো সব হচ্ছে কি দ্রাব্যতা। তো যখন তুমি দ্রাব্যতা, তুমি তো জানো যে দ্রাব্যতার ঘনমাত্রা প্রায় একই জিনিস, তার মানে দ্রাব্যতা দিয়েও তুমি কি করতে পারবা, আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল ব্যাখ্যা করতে পারবা। দেন তোমার এই জায়গাটাতে আসবে কত, এদের গুণফল করতে হবে। তাহলে s গুণ করলা, আর এখানে কত গুণ করলা, 2s। আর কি করতে হয়, যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার উপর পাওয়ার চাপাই দিতে হয়, স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হলো, KSP আসলো s ইন্টু 4s স্কোয়ার, তার মানে 4s কিউব, ঠিক আছে? তাহলে KSP তুমি কত পাইলা, KSP পাইলা 4s কিউব। এটা তোমার কি দিয়ে হইলো, এটা তোমার হইলো দ্রাব্যতা দিয়ে। তাহলে দ্রাব্যতা দিয়ে KSP করলে তুমি কি পাইলা, 4s কিউব, হ্যাঁ। আর ঘনমাত্রা দিয়ে তুমি KSP বের করে কি পাইলা, ঘনমাত্রা দিয়ে KSP বের করে পাইলা এইটা, যে জাস্ট এমনি সিম্পল এটা ক্লোরিন পাওয়ার হিসেবে চলে গেছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমার এই জিনিসটা যেন হচ্ছে কি উল্টাপাল্টা না হয়, যে ম্যাথ করার সময় কখনো তোমাকে দ্রাব্যতা দিয়ে KSP বের করতে হবে, কখনো তোমাকে ঘনমাত্রা দিয়ে কি করতে হবে, KSP বের করতে হবে। তাহলে এই জিনিসটা উল্টাপাল্টা করিও না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমাকে আমি KSP বুঝাইতে পারছি, ঠিক আছে? KSP বুঝাইতে পারছি। এখন আমি হচ্ছে যে সব এখানে তোমার বইয়ের কিছু জিনিস দেখাবো, হ্যাঁ, বইয়ের কিছু জিনিস দেখাবো। তো এই জিনিসগুলো একটু হালকা করে তুমি দেখবা। ওকে, আশা করি বইয়ের এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, জায়গাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম নিচের তালিকায় বিভিন্ন সংকেতযুক্ত লবণের দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের সম্পর্ক দেখানো হলো। দ্রাব্যতার কি করছে, দ্রাব্যতার গুণফলের সম্পর্ক তোমাকে এখানে দেখাইছে। তো প্রথম যে লবণটা সেটা হচ্ছে কি, যে এবি লবণ। এবি লবণ বলতে দুটো প্রতীকী, এ একটা মৌল, বি একটা মৌল, জাস্ট সিঙ্গেল লবণ। তো এটার যদি এটার বাস্তব একটা উদাহরণ দেখো তাহলে হচ্ছে কি AgCl বা সিলভার ক্লোরাইড, হ্যাঁ। এবির মতো দেখতে একটা লবণ কি সিলভার ক্লোরাইড। এর ক্ষেত্রে এবিকে যদি তুমি ভাঙাও তাহলে কি পাবা, A+ আর B-, কারণ সিলভারের যোজনী হচ্ছে 1 আর ক্লোরাইডের যোজনী হচ্ছে কত, -1। তো +-1, আর এদের সংখ্যাগুলো তো হচ্ছে তোমার 1 হিসেবে আছে, তুমি জানো। তো ধরে নাও এই এবি এর দ্রাব্যতা হচ্ছে কত, S। তাহলে A+ এর দ্রাব্যতা কত হবে, S। B- এর দ্রাব্যতা কত হবে, সবাই S। তাহলে এদের KSP যখন তুমি বের করতে যাবা তখন KSP কত হবে, S গুণন S স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যে ছকটা দেখতেছি, এই ছকটা হচ্ছে যে KSP দেখানো হয়েছে বিভিন্ন লবণের, আলাদা আলাদা লবণের, বাট সেই লবণগুলো হচ্ছে কি আমরা ঘনমাত্রা দিয়ে KSP বের করে নিই, দ্রাব্যতা দিয়ে KSP বের করছি, বুঝছো? এবার ধরো যে লবণ তোমার AB2 লবণ যদি হয়, কীরকম লবণ, AB2, এটার বাস্তব উদাহরণ হচ্ছে CaCl2, ঠিক আছে? বাস্তব উদাহরণ হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। AB2 লবণও যে কথা, ক্যালসিয়াম ক্লোরাইড কি এর একটা উদাহরণ হিসেবে তুমি বিবেচনা করতে পারো। তো এই AB2 লবণকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে কি হবে, তো যাও ক্যালসিয়াম ক্লোরাইড এদের ক্ষেত্রে যোজনীগুলো তো জানো, কিন্তু AB2 এর ক্ষেত্রে তো তুমি যোজনী ওইভাবে বলতে পারবে না। তো কী করতে হবে, যে ওই বি এর কাছে যে সংখ্যাটা থাকবে, বি এর কাছে সংখ্যা হিসেবে কত আছে, 2, তাহলে 2টা যাবে এ এর প্লাস পাওয়ার হিসেবে, ঠিক আছে? তাহলে পাওয়ার না, প্লাস হচ্ছে যে কি আয়ন হিসেবে, প্লাস আয়ন হিসেবে, তার মানে A2+, ঠিক আছে? আর এ এর সাথে সংখ্যা হিসেবে কত আছে, 1, তাহলে সেই 1 যাবে বি এর সাথে মাইনাস আকারে, তাহলে B-, A2+ B-, এটা করলাম। করার পরে বি কয়টা আছে বলো তো, বি আছে 2টা, এই কারণে একটা 2 দিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমাকে ভাঙাইতে হবে, ঠিক আছে? ভাঙানোর প্রসেসটা আছে তোমাকে এইভাবে ভাঙা নিতে হবে, ঠিক আছে? আমি যদি আবার একটু এখানে ক্লিয়ার করি তাহলে দেখো, যে মনে করো তোমার লবণটা হচ্ছে কত, AB2 লবণ, এটাকে তুমি কি করতেছো, ভাঙাইতেছো। তো বি এর যোজনী কত, বি এর সংখ্যাটা কত, 2, তাহলে এই দুইটা এর পাওয়ার হিসেবে যাবে, অর্থাৎ A2+, প্লাস পাওয়ার হিসেবে। আর এর সাথে সংখ্যা হিসেবে কত আছে, 1 চলে যাবে বি এর সাথে মাইনাস হিসেবে, B-, ঠিক আছে? তাহলে এটা হলো, হওয়ার পর যার সাথে যে কটা সংখ্যা আছে তার সাথে সেটা বসা দিতে হবে, অর্থাৎ 2 বসে যাবে কার সাথে, বি এর সাথে, এই যে 2B-, এইভাবে ভাঙানো হয়ে গেল। তো তুমি যদি এখন ক্যালসিয়াম ক্লোরাইডকেও ভাঙাও, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইডকেও যদি তুমি এখন ভাঙাও তাহলে তুমি কি পাবা, যে
ক্যালসিয়াম, এখানে ক্লোরিনের সাথে সংখ্যা কত আছে 2, তাহলে 2 প্লাস প্লাস, তারপর কত ক্লোরিন, ক্যালসিয়ামের সাথে সংখ্যা হিসেবে কত আছে 1, তাহলে 1 হয়ে গেল কি মাইনাস, তাহলে Cl মাইনাস। দেন কি করবো, ক্লোরিনের সাথে কত সংখ্যা হিসেবে কত আছে 2, তাহলে 2 এখানে একটা বসায় দাও, যার সংখ্যা তার কাছে বসায় দাও। তাহলে এই যে ভাঙানো, এই যে এই লবণটাকে এইভাবে ভাঙানো হয়েছে, তো বইয়ে হচ্ছে যেটা দেখানো হয়েছে, বুঝছো? তো এরকম করে ভাঙায় নিলে তুমি হচ্ছে দ্রাব্যতা সহজে বের করতে পারবে। ধরে নাও এটা হচ্ছে এস, এটা হচ্ছে কত এস, এটা হচ্ছে কত 2s, এস 2s। তো দেন এটা দ্রাব্যতা হচ্ছে কত হবে, যে কেএসপি হবে এস ইন্টু 2s তার উপর কত এ স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার 4s কিউব। দ্রাব্যতার গুণফল কখন আসবে, 4s কিউব আসতেছে। তো সেম জিনিসটা আছে এখানে, যে দেখো তোমার এস 2s স্কোয়ার 4s কিউব, ঠিক আছে। এবার AB3 লবণ দেখো, AB3 লবণ, এটার লবণের উদাহরণ কি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ক্ষেত্রে। তো এটাকে ভাঙালে কি হয় A3 প্লাস B মাইনাস, দেন 3টা আছে B এর সাথে চলে যাবে, 3 চলে যাবে। তখন দ্রাব্যতাকে যদি এস হিসেবে ধরো, তাহলে এস ইন্টু 3s ইন্টু তার কত কিউব, 27s4, তাহলে এটার দ্রাব্যতা কত আসতেছে 27s4, কেএসপি কত আসতেছে 27s4। এবার আসো A3 B3 বা Al2SO4 এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি আসবে, মানে A3 B3 লবণ যদি হয়, এটার একটা উদাহরণ হচ্ছে কি Al2SO4 3। আচ্ছা, এটা আমি দেখাই, ঠিক আছে। লবণটা হচ্ছে কি তোমার কত দেখলাম A2B3, তো এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কীরকম হয় বলো। যে কি করতে হবে, যে তোমাকে প্রথমে আয়নগুলো ঠিক করতে হবে, যে বি এর সাথে কত আছে 3, তাহলে এটা এ এর কাছে চলে আসবে, অর্থাৎ A3 প্লাস প্লাস। এবার এ এর সাথে পাওয়ার হিসেবে কত আছে 2 চলে যাবে বি এর কাছে, তাহলে B2 মাইনাস। আচ্ছা হলো, হওয়ার পর আয়নগুলো তুমি সিলেক্ট করে নিছো, হওয়ার পর কী করতে হবে, যার সংখ্যা যত তাকে তত দিয়ে গুণ করতে হবে। এর সাথে কত আছে 2 আছে, তার মানে 2 গুণ করো এখানে। বি এর সাথে কত আছে 3, তার মানে এখানে 3 গুণন করো। তাহলে এইভাবে জিনিসটা হচ্ছে যে ভেঙে যায়, এইভাবে ভাঙাইতে হয়। তাহলে আশা করি তুমি লবণ ভাঙানোর প্রসেসটা বুঝছো। এখন লবণ তোমার এরকম প্রতীক দিয়েও দেওয়া থাকতে পারে, আবার লবণ তোমার অরিজিনালি লবণও দেওয়া থাকতে পারে, দুইটাই হতে পারে তোমার সাথে, তো বুঝে নিতে হবে। তাহলে ওই বাস্তব যে লবণটা ছিল সেটা হচ্ছে কি ছিল, যে অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 কিন্তু নিজে আলাদা একটা আছে তোমার মূলক 3, তো ওই 4কে আবার কাউন্ট করা যাবে না, ব্র্যাকেটের বাইরেটা নিয়ে তোমাকে হিসাব করতে হবে। তো এটা ক্ষেত্রে এখন তুমি যদি এখন দ্রাব্যতা হিসাব করো, আয়ন হিসেবে ভাঙাও, তাহলে কি হয় তুমি ভালো করেই জানো, যে A3 যাবে কার কাছে, অ্যালুমিনিয়ামের পাওয়ার হিসেবে, অর্থাৎ Al3 প্লাস প্লাস। এবার অ্যালুমিনিয়ামের সাথে হচ্ছে কত 2 যাবে কার পাওয়ার হিসেবে, ওই যে সালফেটের ভিতরে SO4 ওর পাওয়ার হিসেবে, তাহলে SO4 2 মাইনাস, দেখছো এরকম পাওয়ার হিসেবে আসলো Al3 প্লাস SO4 2 মাইনাস, ভাঙাই নিছো। নেওয়ার পর যার সংখ্যা যত তাকে তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কতটুকু আছে, অ্যালুমিনিয়ামের সাথে 2টা আছে, তাহলে 2 গুণ হলো, সালফারের সাথে 3 আছে, তাহলে 3 গুণ হলো। এই যে তুমি অ্যালুমিনিয়াম সালফারকে ভাঙাই নিলে। তাহলে এইভাবে লবণগুলো তোমার ভাঙাইতে হবে ম্যাথ করার সময়। আশা করি তুমি জিনিসগুলোকে বুঝতে পারছো। তো এখন এটাকে যদি তুমি এস ধরো, এটার দ্রাব্যতা যদি এস ধরো, এটার দ্রাব্যতা কত হবে, অবশ্যই 2s, যেহেতু 2 গুণন আছে। এটার দ্রাব্যতা কত হবে, যে 3 গুণ আছে, তাহলে কত 3s, এটা 3s, ঠিক আছে। এখন যদি তুমি হচ্ছে এটার কেএসপি বের করো, তাহলে 2s তার উপর স্কোয়ার, যেহেতু 2 আছে তার উপর কি স্কোয়ার, গুণন 3s তার উপর কত কিউব। তাহলে এটা যদি করো, তাহলে এটা আসে 108s⁵, এটা কত 4s স্কোয়ার, আর এটা হবে 27s কিউব। তো এই দুটাকে যখন গুণ করবো 108s5 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই জিনিসটাই হচ্ছে যে মূলত এই যে এখানে লবণটাকে 2A3 3B মাইনাস এরকম করে ভাঙায়, আমি সম্পূর্ণ জিনিসটা বুঝা দিলাম। তাহলে আশা করি তুমি এইখানকার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। বিভিন্ন লবণের ক্ষেত্রে কী হয়, এখন এখানে 3টা লাইন স্টার দিয়ে দেওয়া আছে, এই 3টা লাইনই তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে। তাপমাত্রার প্রভাব দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল উভয়ের উপর একই প্রকার হয়। এই যে তাপমাত্রা আছে না, টেম্পারেচার, এটা দ্রাব্যতার উপরেও যা প্রভাব তৈরি করতে পারে, দ্রাব্যতার গুণফলের উপরেও কি সেম পরিমাণ হচ্ছে যে প্রভাব তৈরি করতে পারে। দ্রাব্যতা সব প্রকার যৌগ যেমন আয়নিক, সমযোজী প্রভৃতির ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। দ্রাব্যতা হচ্ছে কি, দ্রাব্যতা হইতেছে সব প্রকার যৌগ, যেমন আয়নিক যৌগের ক্ষেত্রেও তুমি এটাকে দ্রাব্যতা ইউজ করতে পারবা, সমযোজী যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা ইউজ করতে পারবা, সবার ক্ষেত্রে তুমি দ্রাব্যতা ইউজ করতে পারবা। কিন্তু দ্রাব্যতার গুণফল কেবল দুর্বল মৃদু বিশ্লেষ্য বা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দ্রাব্যতার গুণফল কার ক্ষেত্রে প্রযোজ্য,
হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য অথবা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের বেলায়। স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, যদি ওই আয়নিক যৌগটা বেশি দ্রবণীয় হয় তাহলে কিন্তু হবে না। ধরো যে NaCl, হ্যাঁ, এটা 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 হচ্ছে কি বেশি দ্রবণীয় আয়নিক যৌগ, এটা সম্পূর্ণ পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তাহলে এটা দ্রাব্যতার গুণফল তুমি কোনোদিনও কি পাবে না। তারপর হচ্ছে যে AlCl3, এটাও সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে যায়, তাহলে এটারও দ্রাব্যতার গুণফল পাবে না। তাহলে আমি যে তোমার এখানে না করলাম, তোমার বই আর কি এই জিনিসটা একটু ভুল দেওয়া আছে, ভুলই বলবো। দেখো AlCl3 কিন্তু দ্রাব্যতার গুণফল হওয়ার কথা ছিল না। AlCl3 কি দ্রাব্যতার গুণফল হওয়া ছিল না, কারণ এরা হচ্ছে বেশি দ্রবণীয় আয়নিক যৌগ, এরা হচ্ছে বেশি দ্রবণীয় আয়নিক যৌগ। বাট আমাদের বইয়ে দেখবা যে এদের দ্রাব্যতার গুণফল বের করছে, এই যে উপরেই দেখো, এই যে এখানেই দেখো AlCl3, দেখছো AlCl3 কি দ্রাব্যতার গুণফল বের করছে, দ্রাব্যতার গুণফল বের করছে, KSP বের করছে। এখন বইয়ে তো দিয়ে দিছে, তাই না? বইয়ে দিয়ে দিছে মানে তোমাকে এটা পড়তে হবে, বইয়ে দিছে জিনিসগুলোকে তোমাকে শেখানোর জন্য, ঠিক আছে? বইয়ে দিছে কি জিনিসটা তোমাকে শেখানোর জন্য, বাট এই জিনিসটা কিন্তু বাস্তবে কাজ করে না, ঠিক আছে? বাস্তবে তুমি AlCl3, সোডিয়াম ক্লোরাইড, এদের দ্রাব্যতার গুণফল কি কখনো পাবা না, ঠিক আছে? দ্রাব্যতার গুণফল হইতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ওই যৌগটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে অথবা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ হইতে হবে। হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে, মানে অল্প পরিমাণে বিয়োজিত হবে, অথবা হচ্ছে কি স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ হবে। ওকে, এবার আসো সমআয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় কিন্তু দ্রাব্যতার গুণফল ধ্রুব থাকে। আচ্ছা, সমআয়ন কি এখনও তুমি জানো না, এটা পরে আলোচনা করার বিষয়। তো সমআয়নের প্রভাবে দ্রাব্যতা কি পায়, হ্রাস পায়, অর্থাৎ দ্রাব্যতা কমে যায়। ধরো 1 লিটার পানিতে আগে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে, তো সমআয়ন যদি প্রয়োগ করো এখানে তোমার 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। এখন এই জিনিসটা কি এখন তুমি জানো না, আমি পরে বোঝাবো। আপাতত মনে রাখবা যে সমআয়নের প্রভাবে দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতার গুণফল কি থাকে, ধ্রুব থাকে। দ্রাব্যতার গুণফল KSP কখনো কি হয় না, চেঞ্জ হয় না। KSP শুধুমাত্র তখনই চেঞ্জ হবে যখন হচ্ছে কি তাপমাত্রা পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন না হলে KSP চেঞ্জ হওয়ার অন্য কোনো ওয়ে নাই, মনে রাখবা। ওকে, তাহলে এই লাইনগুলো আশা করি তুমি বুঝতে পারছো। তো এই লাইনগুলো যদি বুঝতে পারো, এখন এইখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলোর 3টা একই রকম প্রশ্ন, আমি তোমাকে একটা বুঝাই দেবো, ঠিক আছে? একটা বুঝাই দেবো, যে একটা তোমার ইয়েতে দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ। বই থেকে দেখতে একটু কষ্টই হয়, আমি খাতা লিখে বুঝাইতাম, বাট অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যারিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল 1.1 গুণ 10^10 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। মানে 25 ডিগ্রি তাপমাত্রা দেখো তোমাকে ফিক্সড করে দিয়েছে, তারপর বলছে যে ব্যারিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল, ব্যারিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল কত, 1.1 বলতে কি বোঝায়। তো কি বোঝায় তুমি তো এখন এটাকে সহজেই ব্যাখ্যা করতে পারবা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংজ্ঞা থেকে ব্যাখ্যা করবা, ঠিক আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যারিয়াম সালফেটের গুণফল এত বলতে বোঝায় যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যারিয়াম সালফেটের প্রতি লিটার সম্পৃক্ত, দেখো সম্পৃক্ত কথাটা নিয়ে আসে জলীয় দ্রবণে, তাহলে ব্যারিয়াম সালফেটের সম্পৃক্ত জলীয় দ্রবণে এর সৃষ্ট আয়নদ্বয়, এর আয়নদ্বয় কে ব্যারিয়াম 2+ আর সালফেট 2-, মানে এর যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নদ্বয়ের মোল এককে ঘনমাত্রার গুণফল, মানে এদের ঘনমাত্রার গুণফল কত হবে, 1.1 গুণ 10^10। এই লাইনটা বোঝায়, আশা করি বুঝতে পারছো। তখন তোমাকে তারপর বিক্রিয়াটা দেখাইতে হবে, যে ব্যারিয়াম সালফেট অ্যাকুয়াস অবস্থা, তারপর ব্যারিয়াম সালফেটের আয়নগুলো ব্যারিয়াম 2+ আর সালফেট 2- দেখালা, দেখায় তারপর বলবা যে, তারপর এই ডিরেক্ট এই লাইনটা নিচের এই লাইনটা লিখে দিবা যে KSP কত, Ba2+ ঘনমাত্রা, SO4 2- ঘনমাত্রা, দুইটার গুণফল S গুণন S কত, 1.1 গুণ 10^10। এই এতটুকু লিখলেই তুমি হচ্ছে এটার 2 মার্ক পেয়ে যাবা। তো এরকম 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন হচ্ছে তোমার পরীক্ষায় খ নম্বরে আসার মতো ইম্পর্টেন্ট, তো তুমি এখান থেকে পড়ে নেবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আশা করি দ্রাব্যতা, ঘনমাত্রা, দ্রাব্যতার গুণফল, এই টার্মগুলো সবগুলো তুমি বুঝছো। এবার আয়নিক গুণফল রিলেটেড কিছু কথাবার্তা আছে, ওইটা করেই হচ্ছে যে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট, এটাকে KIP বলে, একটু আগে তোমাকে শুরুর দিকে বলছিলাম। তো আয়নিক গুণফল আর দ্রাব্যতার গুণফল একই জিনিস, বাট পার্থক্যটা হইতেছে যে আয়নিক গুণফল দুইটা অবস্থার ক্ষেত্রেই হয়, সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত। এই দুইটা অবস্থার ক্ষেত্রে কি আয়নিক গুণফল হয়, ঠিক আছে? সম্পৃক্ত অথবা কি অসম্পৃক্ত, দুইটা হচ্ছে কি মানে সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত অবস্থায় হচ্ছে কি দ্রাব্যতার গুণফল, সম্পৃক্ত অথবা অবস্থায় কি দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল হচ্ছে কি, এই দুইটাই হচ্ছে কি আয়নিক গুণফল। মানে কথাটা কি মাথার উপর দিয়ে গেল নাকি? ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করে বুঝাই।
ধরো এটা একটা পাত্র, এখানে 1 লিটার হচ্ছে কি ধরে, 1 লিটার হচ্ছে পানি ধরে H2O, ঠিক আছে। এখন আমি বোঝার সাথে বলতেছি, আমি শুরুতে যে উদাহরণটা দিয়েছিলাম ওই উদাহরণটা দিয়ে বোঝাবো, হ্যাঁ। তো যদিও এটা কিন্তু ঠিক না, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি, হ্যাঁ, এবার এটার ভুল টুল ধরে না। তো এখানে মনে করো তুমি কত গ্রাম মিশাইছো, 200 গ্রাম NaCl। একটু আগে বললাম NaCl এর কিন্তু দ্রাব্যতার গুণফল হয় না, বাট তারপরে আমি তোমাকে দেখাইতেছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে কত, যে 200 গ্রাম তোমার হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকতে পারে। তো তখন হচ্ছে যে তুমি এটা যদি দ্রাব্যতার গুণফল বের করতা, তাহলে কি বের করতা, মানে এখন কি এটা সম্পৃক্ত অবস্থায় আছে, 1 লিটারে সর্বোচ্চ কত গ্রাম ধরে, 200 গ্রাম ধরে, আমি 200 গ্রামে রাখছি। তো এই অবস্থায় এটার KSP কত হবে, KSP কত হবে, তো তুমি KSP কি করতা, যে আগে বিক্রিয়াটাকে ভাঙায় নাও, যে NaCl অ্যাকুয়াস অবস্থা, দেন হচ্ছে যে এটাকে যদি তুমি ভাঙাও, যে Na প্লাস প্লাস কত Cl মাইনাস, তো এটার যদি হচ্ছে এটা যদি S হয়, এটাও S, এটাও S, তো দ্রাব্যতার গুণফল হবে S গুণন হচ্ছে S মানে S স্কোয়ার, এটা হচ্ছে কি দ্রাব্যতার গুণফল তুমি পাইলা। অথবা ঘনমাত্রা দিয়ে যদি বের করো তাহলে হচ্ছে এরকম, যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা গুণন হচ্ছে কি সোডিয়ামের ঘনমাত্রা, ক্লোরাইডের ঘনমাত্রা, এই দুটোর গুণফল, তাহলে এটা হচ্ছে কি KSP। তাহলে এই দুইভাবেই তুমি KSP বের করতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার একটা হচ্ছে যে এটাকে তুমি কি বলবা, KSP বলবা। সেম জিনিসকেই তুমি KIP বলতে পারো, কখন, যখন ধরো এখানে তোমার ওই 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে, এখন তুমি ওইখানে তুমি হচ্ছে লবণ দিছো 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছো, তাহলে কি এটা একটা অসম্পৃক্ত দ্রবণ। তো অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তুমি যদি এখন KSP বের করো, ওই সেম জিনিসই হবে, যে NaCl-কে তুমি ভাঙাইছো, কি পাইছো, যে Na প্লাস প্লাস কত Cl মাইনাস, একই জিনিস পাইছো। তো এখান থেকে তুমি হচ্ছে কি লিখবা, KIP। এবার কি লিখবা, যেহেতু অসম্পৃক্ত দ্রবণ তাহলে হচ্ছে কি KIP, তাহলে KIP ইজ ইকুয়াল টু হবে যে সোডিয়ামের ঘনমাত্রা ইন্টু Cl মাইনাসের ঘনমাত্রা। জাস্ট ঘনমাত্রা দিয়ে আমি বুঝাইলাম, তুমি যদি দ্রাব্যতা দিয়ে বুঝাইতে চাও, দ্রাব্যতা দিয়ে কিন্তু আর বুঝাইতে পারবে না। মানে KIP আর KSP এর মধ্যে পার্থক্য এইটা, KSP হচ্ছে তোমার S দিয়েও করা যায়, মানে অর্থাৎ দ্রাব্যতা দিয়েও করা যায়, ঘনমাত্রা দিয়েও করা যায়, বাট আয়নিক গুণফল তোমাকে সবসময় কি দিয়ে করতে হবে, ঘনমাত্রা দিয়ে করতে হবে, জাস্ট ঘনমাত্রার গুণফল। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে। আয়নিক গুণফল শুধু কি দিয়ে করা যায়, ঘনমাত্রা দিয়ে করা যায়, কারণ এটা হচ্ছে কি অসম্পৃক্ত। তো অসম্পৃক্ত দ্রবণ হলে তো দ্রাব্যতা এখানে কাজ করবে না, দ্যাটস ওয়াই তোমাকে শুধু ঘনমাত্রা দিয়ে কাজ করতে হবে, বুঝছো। KIP আছে ঘনমাত্রা দিয়ে বের করবা। তাহলে এখন আরেকটা কথা তোমাকে বলে রাখি, এই সোডিয়াম ক্লোরাইডের কিন্তু হচ্ছে KSPও হয় না, KIPও হয় না, হ্যাঁ। বাট তোমাকে আমি কেন বুঝাইলাম, জাস্ট বোঝানোর খাতিরে, ঠিক আছে। তো KSP বা KIP কোনগুলো লবণের হবে, যে লবণগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখালাম, তারপর সিলভার ক্লোরাইড দেখালাম, এদের ক্ষেত্রে তুমি দ্রাব্যতার গুণফল পাবা। বাট আমাদের বইয়ে আসলে এরকম করে আলাদা করে দেওয়া নাই। তুমি যখন বড় ক্লাসে উঠবে, আমি যখন বড় ক্লাসে উঠছি, তখন হচ্ছে যে আমি সেই জিনিসগুলো জানছি, ঠিক আছে। তো তোমার অতগুলো জানার দরকার নেই, তুমি জানবা যে তোমাকে যেই লবণই দিক ওটাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ধরে তুমি হচ্ছে কি দ্রাব্যতার গুণফল করে ফেলবা, ঠিক আছে। তাহলে আশা করি তুমি হচ্ছে কি আয়নিক গুণফল ব্যাপারটাকেও কি বুঝতে পারছো। এখন সব থেকে বড় কথা যে এদেরকে দ্বারা কি করা হয়, মানে দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল তো শিখলা, এত কিছু শিখলা, ঠিক আছে, এদের দ্বারা কী করা হয়। তো এদের অনেক কাজ আছে, বুঝছো, এদের অনেক কাজ আছে। সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে যে তোমার ওই যে দ্রবণের মধ্যে তলানি জমে না, যে ধরো তুমি এখানে 100 গ্রাম, তুমি এখানে 300 গ্রাম দিছো, তার মানে কি 100 গ্রাম কি হয়ে যাবে, ধরো এই পানিটার মধ্যে 200 গ্রাম ধরে তুমি এখানে 300 গ্রাম দিচ্ছ, তার মানে কি 100 গ্রাম কি তলানি জমে যাবে, ঠিক আছে। এই তলানি জমা টমা বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ কতটুকু তলানি জমবে, কি হবে না হবে, এই জিনিসগুলো বোঝানোর জন্য KSP KIP ইউজ করা হয়। এখন কীভাবে ইউজ করা হয়, তোমার বইয়ের ভাষা থেকে আমি বইয়ের একটা পেজ বোঝাই দিচ্ছি, তাহলে তোমার দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলের যে বেসিক কনসেপ্টগুলো থাকবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে আয়নিক গুণফল ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক, হ্যাঁ। এখানে 7টা মনে করো তোমার দেওয়া আছে, তো এই 7টা বৈশিষ্ট্য তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, বুঝলেই হচ্ছে যে হয়ে গেছে। আমি পরে পরে বুঝা দিচ্ছি। যে লবণের আয়নিক গুণফল KIP বলতে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই নির্দিষ্ট থাকবে, কোনো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, দেখো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ হইতে হবে, বা লবণের যে কোনো ঘনমাত্রার, দেখো কি বলছে, যে কোনো ঘনমাত্রার কথা বলছে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে আয়নিক গুণফলের বলতে ঘনমাত্রা জিনিসটা নিয়ে আসতে হবে। ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফল, ওই যে পাওয়ার থাকলে পাওয়ারগুলো তোমাকে দিতে হবে, গুণফলকে হচ্ছে কি আয়নিক গুণফল বলে, ঠিক আছে। অপরদিকে দ্রাব্যতার গুণফল KSP বলতে নির্দিষ্ট তাপমাত্রায়
কোনো স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ বা লবণের সম্পৃক্ত দ্রবণে, তারপর কী দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। তবে এই ক্ষেত্রে তোমার সম্পৃক্ত দ্রবণ উল্লেখ করা ছিল, বাট আয়নিক যৌগের ফলায় তুমি হচ্ছে কোনো সম্পৃক্ত দ্রবণ পাবা না, বা আয়নিক যৌগ হচ্ছে যে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত উভয় যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য, বুঝছো? তো কোনো স্বল্পদ্রব্যীয় আয়নিক যৌগ বা লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে বোঝায়। অর্থাৎ পাওয়ার যে উঠাই দিচ্ছে সেই গুণফলকে হচ্ছে কি বোঝায়? দ্রাব্যতার গুণফল বোঝায়। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য আসো, আশা করি বুঝতে পারছো। সংজ্ঞা আর কি ওই দুটো সংজ্ঞা তুমি মুখস্থ রাখতে পারো, পরীক্ষার মধ্যে শিওর ক নাম্বারে অর্থাৎ 1 নম্বরের জন্য চলে আসে। এবার আসো আয়নিক গুণফল কেআইপি এর বেলায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণ। আয়নিক গুণফলে কী হয়? দেখো 2 নম্বর বৈশিষ্ট্য যেটা ছিল যে আয়নিক গুণফলের বেলায় দ্রবণটা তোমার অসম্পৃক্ত দ্রবণ হইতে পারে বা লঘু দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ হইতে পারে অথবা অতিপৃক্ত দ্রবণ হইতে পারে, অর্থাৎ 3 প্রকার দ্রবণের ক্ষেত্রেই তোমার আয়নিক গুণফলটা আমরা প্রযোজ্য। বাট কেএসপি এর বেলায় তোমাকে অলওয়েজ হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ নিতে হবে। দেখো যে দ্রাব্যতার গুণফলের বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। আয়নিক গুণফলের বেলায় হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট, বাট এখানে হচ্ছে দ্রাব্যতা দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ নিতে হবে আর কি, ঠিক আছে? 3 নম্বর বৈশিষ্ট্য হইতেছে যে নির্দিষ্ট তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে এই কেআইপি এর মান হচ্ছে কখনো গাঢ়তার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? বাট কেএসপি এর মান অলওয়েজ নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড একটাই হবে, ঠিক আছে? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 4 নম্বর বৈশিষ্ট্যটা। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে কেআইপি এর মান যদি কেএসপি এর মানের থেকে বেশি হয়, ঠিক আছে? কেআইপি এর মানের থেকে কেএসপি এর মান বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে। তাহলে কি পড়বে? ওই লবণটা হচ্ছে অধক্ষেপ পড়বে। তো এই যে একটু আগে অধক্ষেপণের কথা বললাম বা সলিড পার্টিকেল পড়ার কথা বললাম, তো কি হয় যে নির্দিষ্ট একটা তাপমাত্রায় কেআইপি বড় হয় আর কেএসপি ছোট হয় তাহলে হচ্ছে অধক্ষেপণ পড়বে। আর না হলে, আর যদি সমান সমান হয় তাহলে আমরা দ্রবণটাকে বলবো, কেআইপি আর কেএসপি যদি সমান সমান হয় তাহলে বলবো যে এটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ। আর যদি কম হয়, ঠিক আছে, যদি তোমার কেআইপি কেএসপি থেকে কম হয় তাহলে হচ্ছে কোনো অধক্ষেপ পড়বে না, তো এই 3টে 4 আর 5 মিলে যে আর আমি যে বৈশিষ্ট্য লিখলাম, এই 3টে বৈশিষ্ট্য মিলেই হচ্ছে তোমার ম্যাথের মধ্যে আর কি কাজে লাগবে, ঠিক আছে? ওকে, 7 নম্বর বৈশিষ্ট্য 6 নম্বর বৈশিষ্ট্য পড়ে নিও। তাহলে বেসিক যতটুকু জানানো লাগে আমি জানাই দিলাম, ঠিক আছে? যতটুকু জানানো লাগে জানাই দিলাম। তুমি হচ্ছে যে নেক্সট দিন থেকে হচ্ছে এটার ম্যাথ করবো আর কি, 2টা ক্লাস মিলে, তাহলেই শেষ।